প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ইসরাফিল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তরঙ্গ অধ্যায়ের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব। আশা করি তোমরা এতে উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমেই আমরা দেখে নেব আজকে যে দুইটি সৃজনশীল আলোচনা করব তার জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। তো দেখো, বোর্ডে প্রয়োজনীয় সূত্রাবলী লেখা আছে। 1 নম্বরে লেখা আছে তীব্রতার সূত্র, তীব্রতা I/P/4πr²। এই সূত্রে দুইটি চলক আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি আর। তোমরা চাইলে দেখে নিতে পারো। পি এর পরিস্থিতি, পি হচ্ছে উৎসের ক্ষমতা, আর আর হচ্ছে উৎস হতে শ্রোতার দূরত্ব। 2 নম্বর সূত্র দেওয়া আছে তীব্রতারই সূত্র, I=2π²f²h²ρv। আমি আবার বলছি, 2 নম্বর সূত্র I=2π²f²h²ρv। এই সূত্রে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য 3টা চলক আছে। নির্দিষ্ট মাধ্যম মানে কি? বায়ু মাধ্যম, পানি মাধ্যম বা কঠিন মাধ্যম। ওই মাধ্যমের জন্য ঘনত্ব এটা কনস্ট্যান্ট, এটাকে চলক আমরা বলতে পারবো না। নির্দিষ্ট মাধ্যমের জন্য চলকটা, এই ঘনত্বটা ফিক্সড। দেখো এফ, এ, ভি, এই 3টা চলকের পরিস্থিতি কি? দেখো এফ হচ্ছে কি ওই তরঙ্গের কি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, আর এ হচ্ছে ওই শব্দ তরঙ্গের কি বিস্তার, আর আরেকটা আছে ভি, রো তো বললাম মাধ্যমের ঘনত্ব। আর যদি বায়ু মাধ্যম হয় এর ঘনত্বের মান হচ্ছে 1.293। এই ঘনত্বের মান বায়ু মাধ্যমের জন্য তোমাকে মনে রাখতে হবে, অনেক সময় সৃজনশীলে বা উদ্দীপকে দেওয়া নাও থাকতে পারে। এবার হচ্ছে ভি, ভি হচ্ছে শব্দের বেগ উক্ত মাধ্যমে, যে মাধ্যমের মধ্য দিয়ে শব্দটি যাচ্ছে ওই মাধ্যমে শব্দের বেগ। মাধ্যমটি যদি কঠিন হয়, তরল হয় বা গ্যাসীয় হয়, তাহলে মাধ্যম ভেদে এই ভি এর মান বিভিন্ন হতে পারে। আমরা জানি কঠিন মাধ্যমে বেগ সবথেকে বেশি শব্দ তরঙ্গের, তরল একটু কম, বায়বীয় মাধ্যমে সবথেকে কম, মোটামুটি আমরা ধরি 332 বা 30 মিটার/সেকেন্ড। ওকে, এবার আসো তীব্রতা রিলেটেড সূত্র দুইটা আমরা শিখে নিলাম। এখন প্রশ্ন করতে পারবো যে স্যার এই দুইটা সূত্র কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? যদি কোনো শব্দ উৎসের ক্ষমতা দেওয়া থাকে, ডেফিনেটলি তুমি 1 নম্বর সূত্র ব্যবহার করবা। আর যদি কোনো একটা শব্দ উৎস থেকে নির্গত শব্দের তরঙ্গের সমীকরণ দেওয়া থাকে, ক্ষমতা দেওয়া নাই কিন্তু তরঙ্গের ইকুয়েশন দেওয়া আছে, অগ্রগামী তরঙ্গ y=sin⁻t 2π/λ/vt−x, এই ফরম্যাটে যদি কোনো একটা তরঙ্গের সমীকরণ দেওয়া থাকে, তখন তুমি তীব্রতা নির্ণয় করার জন্য এই সূত্রটি ইউজ করবো। তাহলে শিখে নিলাম কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব। এবার আসি লেভেলের সূত্র। লেভেলের অনেকগুলো সূত্র আছে, 3 নম্বর, 4, 5, 6, 7, মেবি 4টাই তীব্রতা লেভেলের সূত্র। আসলে 4টাই গুরুত্বপূর্ণ সূত্র। দেখো আমি যদি 3 নম্বরের দিকে দেখি, 3 নম্বরের তীব্রতার লেভেলের সূত্র দেওয়া আছে β=10 log I/I0, আর তীব্রতার লেভেলের একক হচ্ছে কি ডেসিবেল। এখানে চলকটা মেনলি এই আইটা হচ্ছে চলক। আইটার পরিস্থিতি কি? আই হচ্ছে শব্দের কি তীব্রতা, I0ও শব্দের তীব্রতা, কিন্তু এটা হচ্ছে কি প্রমাণ তীব্রতা, যার মান হচ্ছে কি 10⁻12 ওয়াট/মিটার²। এরপরে আমরা দেখি এই তীব্রতা লেভেলের একক হচ্ছে ডেসিবেল। তীব্রতা লেভেলের প্রচলিত একক ডেসিবেল, এটাকে বেল দিয়েও অনেক সময় নির্ণয় করা যায়। এবার সূত্র নং 4 দেখো, 4 নম্বর সূত্রে এখানেও তীব্রতা লেভেলের সূত্র দেওয়া আছে। তীব্রতার লেভেল β=, এই বিটার পরিস্থিতি হচ্ছে তীব্রতার লেভেল, এখানে দেওয়া আছে বিটার পরিস্থিতি। দেখো তীব্রতার লেভেল β= তীব্রতার লেভেল। দেখো 4 নম্বরে দেওয়া আছে β=10 log I2 / কি I1। এখানে এই I2 আর I1 হচ্ছে একটা হচ্ছে আদি তীব্রতা আর একটা হচ্ছে কি চূড়ান্ত তীব্রতা। এই ক্ষেত্রে উৎস একটাই, যদি শ্রোতার অবস্থান পরিবর্তন হয়, মনে করো একজন বক্তব্য দিচ্ছে, ওই বক্তার বক্তব্য তুমি শুনছো বক্তা থেকে 5 মিটার দূরে, তখন তোমার একটা কি তীব্রতা সৃষ্টি হবে। এখন তুমি যদি ওই বক্তার নিকটে যাও অথবা বক্তা থেকে দূরে সরে যাও, তাহলে কিন্তু শ্রুত শব্দের তীব্রতা চেঞ্জ হয়ে যাবে, সেটাই হবে চূড়ান্ত তীব্রতা। তো সেক্ষেত্রে তীব্রতা যদি চেঞ্জ হয়ে যায়, তীব্রতার লেভেল চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে তীব্রতার লেভেলের পার্থক্য। এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে কি
ডেল বিটা। অর্থাৎ উৎস যদি নির্দিষ্ট থাকে, এখন যদি শ্রোতা যদি অনেক সময় উৎসের নিকটে বা দূরে সরে যায়, সেক্ষেত্রে শ্রুত শব্দের তীব্রতা লেভেলের কি পার্থক্য আসে। সেই পার্থক্য ডেল বিটা ইজিক্যাল টু 10 লগ I2 ডিভাইডেড হচ্ছে কি I1। এখন এই ডেল বিটার মান কখনো পজিটিভ হতে পারে, কখনো কি নেগেটিভ হতে পারে। তুমি যদি উৎসের নিকটে যাও তাহলে ডেল বিটা পজিটিভ হবে, অর্থাৎ তীব্রতা লেভেলের মান কি বৃদ্ধি পাবে। আর তুমি যদি উৎস থেকে কি দূরে সরে যাও তাহলে ডেল বিটার মান নেগেটিভ হবে, অর্থাৎ কি তীব্রতা লেভেলের মান কি কমে যাবে। এবার 5 নম্বরে আসি। 5 নম্বরে এবার সূত্র, এটাও কিন্তু তীব্রতা লেভেলের সূত্র। বিটা ইজিক্যাল 10 লগ পি বাই কি পি নট। এখানে আই ছিল এইগুলোতে, দেখো 3 আর 4 নম্বরে এখানে আবার পি চলে আসলো। এইটা কোন ক্ষেত্রে ইউজ করবা? কোনো একটা উৎস থেকে যে শব্দ উৎপন্ন হচ্ছে সেই উৎসের যে তীব্রতার লেভেল নির্ণয় করবা, যদি ওই শব্দ উৎসের ক্ষমতা দেওয়া থাকে, কিচ্ছু দেওয়া নাই, তীব্রতা দেওয়া নাই, তরঙ্গের সমীকরণ দেওয়া নাই, কিন্তু ওই উৎসের ক্ষমতা দেওয়া আছে জাস্ট, তাহলে তুমি এই সূত্রটি ইউজ করতে পারবা। এখানে পিটা ইজিক্যাল 10 লগ পি বাই পি নট। পি নট হচ্ছে কি প্রমাণ ক্ষমতা, যার মান হচ্ছে কি প্রমাণ তীব্রতার সমান 10 ইনভার্স কত 12 ওয়াট। নাম্বার 6 বিটা ইজিক্যাল 10 লগ P2 বাই P1 ডেসিবেল এককে সূত্রটি লেখা আছে। দেখো P2 আর P1টা কি, এখন উৎস থেকে শ্রোতার দূরত্ব যদি নির্দিষ্ট থাকে, উৎসটা যদি চেঞ্জ হয়, আগে মনে করো P1 আদি ক্ষমতা 60 ওয়াট ক্ষমতার একটি লাউড স্পিকার থেকে শব্দ উৎপন্ন হচ্ছিল, ওইটা তুমি কি 10 মিটার দূর থেকে শুনছিলা, এখন ওই লাউড স্পিকারটা চেঞ্জ করে দিল, তার থেকে কম ক্ষমতার শব্দ উৎস হতে পারে, বেশি ক্ষমতার শব্দ উৎস হতে পারে, সেক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা P2, P1 হচ্ছে আদি ক্ষমতা, P2 হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। এই দুই ক্ষমতার কারণে তীব্রতার লেভেলের একটা পরিবর্তন হবে, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? ডেল বিটা। এক্ষেত্রে কিন্তু ডেল বিটার মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কীভাবে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে? আগে 60 ওয়াট ক্ষমতার উৎস থেকে শব্দ শুনতা, এখন তুমি 100 ওয়াট ক্ষমতার উৎস থেকে শব্দ শুনছো, তো ডেফিনেটলি বর্তমানে শ্রুত শব্দের তীব্রতার লেভেল আগের থেকে কি বেশি হবে, সেক্ষেত্রে ডেল বিটার মান কি পজিটিভ হবে। আর যদি আগে 60 ওয়াট ক্ষমতার শব্দ শুনতে উৎস থেকে শব্দ শুনছিলাম, এখন ওই উৎসের ক্ষমতা কমাই দিয়েছে, 30 ওয়াট ক্ষমতার একটি উৎস ওখানে দিয়ে দিচ্ছে, তাহলে তোমার শ্রুত শব্দের তীব্রতার লেভেল একটু কী হয়ে যাবে, কমে যাবে, অর্থাৎ নেগেটিভ হবে। আরেকটা জিনিস খেয়াল করো, আমি বলেছিলাম যে তীব্রতা লেভেলের একক হচ্ছে কি ডেসিবেল এবং বেল, দুইটা এককই কি ব্যবহার করা যায়। এর মধ্যে বেলটা হচ্ছে এসআই একক, আন্তর্জাতিক একক, আর ডেসিবেলটা হচ্ছে কি প্রচলিত একক। তা আমরা প্রচলিত এককেই অঙ্কগুলো করব, তাহলে আমাদের একটু দেখে নিতে হবে ডেসিবেল আর বেলের মধ্যে সম্পর্কটা কি। দেখো 1 বেল সমান 10 ডেসিবেল, অর্থাৎ ডেসিবেলের চেয়ে বেল কিন্তু 10 গুণ বড়। এই জন্যে যেভাবেই অ্যান্সার চাক না কেন, তুমি আগে ডেসিবেলে নির্ণয় করে নেবা, এবার ডেসিবেলকে যদি কি বেল করতে হয় তাহলে 10 দিয়ে ভাগ করে দিবা। তো আমরা জানি ছোটো রাশিকে সেন্টিমিটারকে মিটার করতে হলে যেমন ভাগ করতে হয়, তদ্রূপ ডেসিবেলকে বেল করতে হলে কি 10 দিয়ে ভাগ করে আসতে হয়। এরপর ফাইনালি একটি অন্য টপিক্সের সূত্র, এটা কি বিটের ভিডিও অলরেডি তোমরা দেখেছো, যে বিট হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর শ্রুত শব্দের তীব্রতার পার্থক্য, কখনো নীরব শব্দ, কখনো কি প্রবল শব্দ, শ্রুত শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক যে পার্থক্য দেখা যায়, এটাকে আমরা বিট বলি। বিট তৈরি হওয়ার জন্য সামান্য কম্পাঙ্কের দুটি একই জাতীয় শব্দ তরঙ্গ উপরিপাতন দরকার হয়। দেখো এই যে বিটের সূত্র এন ইজিক্যাল টু F1 ডিফারেন্স, এটা কিন্তু ডিফারেন্স চিহ্ন, পার্থক্য চিহ্ন F2, অর্থাৎ যে দুটি শব্দের উপরিপাতনের ফলে বিট হচ্ছে, এই দুটি শব্দের মধ্যে যার কম্পাঙ্ক বড় হবে, বড় কম্পাঙ্ক থেকে ছোট কম্পাঙ্ক কি বিয়োগ করে দেবা। বাস্তবে বিট বলতে আমাদের হার্টেরও কিন্তু কি একটা বিট আছে, দেখবা হার্ট নির্দিষ্ট সময় পর পর কি কখনো প্রবল শব্দ হয়, কখনো নিশ্চুপ থাকে, দেখবা একটা শুনতে পারবা। তো তাহলে আমরা এখন কি সূত্রগুলোর পরিস্থিতি দেখে নিলাম, এখন আমরা সৃজনশীলগুলো সলিউশন করে আসি। প্রথমেই আমরা সিলেট বোর্ড 2019 সালের সৃজনশীলটি আলোচনা করব। তো সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীলটি এসেছে সেটার উদ্দীপকটি এরকম যে একটি পোলট্রি ফার্মে 400 মুরগি আছে। পোলট্রি ফার্মের বর্তমান শব্দের তীব্রতা 3.2 10 ইনভার্স 4 ওয়াট পার মিটার স্কয়ার, অর্থাৎ 400 মুরগির জন্য তার তীব্রতা দেওয়া আছে 3.2 10 ইনভার্স 4 ওয়াট পার মিটার স্কয়ার। এখন পোলট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে 2400, অর্থাৎ 400 থেকে কয় গুণ বৃদ্ধি করলো, 6 গুণ, 424টি করলেন। এখানে শব্দের প্রমাণ তীব্রতা দেওয়া আছে 10 ইনভার্স
12 ওয়াট পার মিটার স্কোয়ার। এখানে বলে রাখা ভালো, এই প্রমাণ তীব্রতার মানটা সবসময় দেওয়া নাও থাকতে পারে, এই প্রমাণ তীব্রতাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন প্রথমে প্রয়োগমূলক প্রশ্নে বলছে যে উদ্দীপকের পোল্ট্রি ফার্মের তীব্রতা লেভেল কত বেল ছিল। দেখো এখানে কিন্তু তীব্রতা লেভেল বেল এককে চেয়েছে। তা আমরা সূত্রের পরিস্থিতির সময় দেখেছি যে আমরা তীব্রতা লেভেল বেল এবং ডেসিবেল উভয় এককে নির্ণয় করতে পারবো। তা আমরা প্রথমে ডেসিবেল এককে নির্ণয় করে তাকে 10 দিয়ে ভাগ করে দিব, আমাদের অ্যান্সারটি চলে আসবে। তাহলে দেখো পোল্ট্রি ফার্মে প্রথমে 400 মুরগির জন্য যে তীব্রতা লেভেল দেওয়া আছে সেটা আমরা ধরে নিই যে বর্তমান তীব্রতা। এখানে দেওয়া আছে বর্তমান তীব্রতা, এটা আমরা ধরে নিতে পারি। তীব্রতা I সমান দেওয়া আছে কত, 3.2 ইন্টু 10⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার। এখন এই 3.2 ইন্টু 10⁻⁴ তীব্রতার জন্য তীব্রতার লেভেল কত হবে সেটা বের করব। আমরা জানি তীব্রতার লেভেল বিটা ইজ ইকুয়াল টু 10 log I ডিভাইডেড বাই হচ্ছে কি I নট। এটা যে I নট হচ্ছে প্রমাণ তীব্রতা, এই প্রমাণ তীব্রতার মানটা কিন্তু দেওয়া আছে, দেখো 10⁻12। I নটের মানটি দেওয়া আছে 10⁻12 ওয়াট পার কি মিটার স্কয়ার। আর I এর মানটা আমরা যদি বসিয়ে দিই 10 log I এর মান কত, 3.2 10⁻⁴। প্রমাণ তীব্রতা I নটের মান কত, 10⁻12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি শুরুতেই বলেছি যদি তুমি 10 log ভিত্তিক নাও তাহলে এককটা আসবে কিন্তু কিসে বলো তো, ডেসিবেলে আসবে। তো ক্যালকুলেশন করলে তীব্রতার লেভেল আসে হচ্ছে 85 ডেসিবেল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেলে চেয়েছে, অর্থাৎ কত বেল হবে। তা আমরা জানি যে 1 বেল সমান 10 ডেসিবেল। তাহলে এই ডেসিবেলকে যদি তুমি কি বেলে কনভার্ট করতে চাও তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি 85/10 অর্থাৎ 8.5 বেল। অর্থাৎ অ্যান্সারটা হবে তীব্রতার লেভেলের মানটা হবে 8.5 বেল। এবার আমরা দেখি উচ্চতার দক্ষতাতে কি চাচ্ছে। উচ্চতার দক্ষতাতে বলছে যে মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তা আমরা দেখব যে এই ফার্মটিতে প্রথমের দিকে মুরগি ছিল 400, এই মুরগির সংখ্যা বৃদ্ধি করে কত করেছে 2400, অর্থাৎ 6 গুণ বৃদ্ধি করেছে। 400 মুরগির জন্য তীব্রতার মানটাকে আমরা আদি তীব্রতা ধরে নিতে পারি, যেটাকে আমরা I1 ধরে নেব, এবং তার 6 গুণ বৃদ্ধি করে 2400 জন্য নতুন একটা তীব্রতা আসবে। সেই তীব্রতা হচ্ছে কি আদি তীব্রতার 6 গুণ করেছে। তো বলছে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা কোন অধ্যায় পড়ছি, তরঙ্গের কি পড়ছি, শব্দ তরঙ্গের একটি তীব্রতা বা তীব্রতার লেভেল, এই ধর্মটা পড়ছি। তাহলে কি ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, কোন রাশি বের করতে হবে। এই যে মুরগির সংখ্যা 400 থেকে 2400 তে রূপান্তরিত করা হয়েছে, এই 2400 মুরগিতে এই ফার্মটিতে কি ধরনের তীব্রতার লেভেল সৃষ্টি করতে পারে আমরা সেটা বের করব, এবং এই তীব্রতার লেভেলটা দেখব যে সেটা কি দূষণীয় না সহনীয়। সেটা আমরা দূষণীয় বা সহনীয় মানটা আমরা জানি। আমরা লিখতে পারি যে মুরগির সংখ্যা বৃদ্ধি করার পরে ফার্মের বর্তমান
তীব্রতা আই সমান আমরা লিখতে পারি, দেখো যে 2400 ভাগ কত 4, 400 ইন্টু কি আগের তীব্রতাটাকে আমরা কি I1 দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে 6 ইন্টু কি I1, অর্থাৎ 6 ইন্টু I1 মানে কি 400 মুরগির জন্য তীব্রতা ছিল কত 3.2 ইন্টু 10⁻⁴। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তীব্রতা আসে হচ্ছে 1.92 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার। অর্থাৎ মুরগির সংখ্যা 400টি থেকে বৃদ্ধি করে যদি 2400 করা হয় তাহলে তীব্রতা 3.2 ইন্টু 10⁻⁴ থেকে বৃদ্ধি পেয়ে কত হয় 1.92 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার। সেক্ষেত্রে যে তীব্রতা লেভেল, এখানে দেখো প্রমাণ তীব্রতার মানটাও কিন্তু উদ্দীপকে দেওয়া আছে যে I0 = 10⁻ কত 12 ওয়াট পার মিটার স্কোয়ার। আমরা জানি যে তীব্রতা লেভেল বিটা = 10 log I ডিভাইডেড বাই হচ্ছে কি I0। মানটা যদি আমরা বসিয়ে দিই, দেখো 10 log আয়ের মানটা আমরা কত পেলাম যে 1.92, দেখো 1.92 10⁻³ আর প্রমাণ তীব্রতার মান কত 10⁻12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তীব্রতার লেভেলের মান আসে হচ্ছে 92.83 ডেসিবেল। দেখো বলছে যে ফার্মে মুরগির সংখ্যা বৃদ্ধি করার জন্যে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। দেখো যে শব্দের তীব্রতা লেভেল 92.83 ডেসিবেল, এই শব্দটি একটি কি দূষণীয় শব্দ। আমরা জানি যে সকল শব্দের তীব্রতা লেভেল 70 ডেসিবেল তার উপরে, এই শব্দগুলো দূষণীয় শব্দের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই ফার্মে মুরগির সংখ্যা বৃদ্ধি করার ফলে এই ফার্মে শব্দের দূষণীয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হয়েছে। ওকে, এখন আমরা 2 নম্বর সৃজনশীলের সমাধান করব। এটা আসছে যশোর বোর্ড 2017। এখানে উদ্দীপকে দেওয়া আছে বাহুতে দুটি শব্দ তরঙ্গের সমীকরণ। প্রথম সমীকরণটি দেওয়া আছে, দেখো y = 0.25 ইন্টু 10⁻² সাইন 16.35 ব্র্যাকেট 105.1 πt মাইনাস এক্স। আরেকটি সমীকরণ দেওয়া আছে, দ্বিতীয় সমীকরণটি যে y2 = 0.25 10⁻² সাইন 110 ব্র্যাকেট 15.764 πt মাইনাস 0.15x। এখানে সব কয়টি রাশি SI এককে প্রকাশিত। বায়ুর ঘনত্ব দেওয়া আছে 1.293 kg/ঘনমিটার। তাহলে প্রয়োগ চাচ্ছে গ, যেটা তরঙ্গদ্বয় একই সময়ে শব্দায়িত করা হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা নির্ণয় করো। তোমরা বিটের ভিডিও অলরেডি দেখেছো যে বিট সংখ্যা হচ্ছে যে দুটি তরঙ্গ উপরিপতনের ফলে বিট তৈরি হয় তাদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। অর্থাৎ আমরা এই প্রয়োগমূলকটি সমাধান করতে হলে প্রথম তরঙ্গটির কম্পাঙ্ক বের করব এবং দ্বিতীয় তরঙ্গটির কম্পাঙ্ক বের করব। এই দুটি তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্যটাই হবে হচ্ছে কি বিট। তাহলে দেখো প্রথম তরঙ্গটির সমীকরণ দেওয়া আছে যে y = কত 0.25 10⁻² সাইন কত যে 16.35 ব্র্যাকেট 105.1
পাই টি মাইনাস এক্স, এটি একটি অগ্রগামী তরঙ্গ। তাহলে এই অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করব। তো সেক্ষেত্রে এই সাইন আর ব্র্যাকেটের মধ্যে যে অংশটি আছে, খেয়াল করো, সাইন আর ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে 16.35, এটা আমরা ভিতরে গুণ করে দেব। তাহলে আদর্শ অগ্রগামী তরঙ্গের সমীকরণের মতো হবে। তাহলে সমীকরণটা যদি আমরা এই অংশটুকু গুণ করে দিই, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই 0.25 10 ইনভার্স 2 সাইন, যদি 16 দশমিক কত 35 ইন্টু 105.1 পাই, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে 17,385 পাই। পাই তো আগে থেকেই ছিল, এবং শেষের অংশে এক্সের সাথে যে হবে, দেখো পাই টি, টিটা তো থাকবেই, আর এক্সের সাথে হবে হচ্ছে 16 দশমিক দেখো 35 ইন্টু হচ্ছে কি এক্স। ওকে, এইবার যদি আমরা এই সমীকরণটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করি, দেখো একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা জানি y ইজিক্যাল টু a সাইন দেখো ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু কি এক্স। তাহলে দেখো আমরা এই দুইটা সমীকরণ যদি আমরা তুলনা করি একটি আদর্শ অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে, দেখো টি এর সহগ যদি তুলনা করি, সূত্রে আমাদের টি এর সহগ ওমেগা আছে, আর অঙ্কে টি এর সহগ কত আছে 1718.385 কি পাই। তোমরা জানো ওমেগার পরিবর্তে আবার লেখা যায় 2 পাই এফ। 2 পাই এফ সমান আমরা লিখতে পারি 1718.385 কি পাই। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো উভয় পক্ষের দিকে যদি কেটে দিই ক্যালকুলেশন করি, তাহলে প্রথম তরঙ্গটির কম্পাঙ্ক পাই আমরা যে 859.84 হার্টজ। যেহেতু আমরা এই কম্পাঙ্কটি প্রথম তরঙ্গ থেকে বের করলাম, সুতরাং আমরা এটাকে F1 দিয়ে প্রকাশ করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে এই দুটি তরঙ্গের কম্পাঙ্ক বের করা। অনুরূপভাবে যদি আমরা দ্বিতীয় তরঙ্গটির সমীকরণ লিখি, দেখো দ্বিতীয় তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y ইজিক্যাল টু কত দেওয়া আছে, সেম 0.25 10 ইনভার্স কত 2 সাইন দেখো 110 ব্র্যাকেট দিয়ে দাও 15.764 পাই টি মাইনাস 0.15 কি এক্স। এখন যদি আমরা এই সাইন আর ব্র্যাকেটের মধ্যে এই যে 110 এটাকে ভিতরে গুণ করে দিই, তাহলে আমরা লিখতে পারবো y2 ইজিক্যাল টু লেখা যায় যে 0.25 10 ইনভার্স 2 সাইন, এটা দিয়ে যদি গুণ করি তাহলে আসে হচ্ছে 17 কত আসবে, এটা 1734 1734.04 1734.04 পাই তো আগে থেকে আসছে, আর টি দেখো, আর এই 110 দিয়ে যদি 0.15কে যদি আমরা গুণ করি তাহলে 16 দশমিক কত আসে 5x। দেখো এই সমীকরণটাকে যদি আমরা আদর্শ অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করি, a সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই কি ল্যামডা ইন্টু কি এক্স, এই দুইটা সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখো এই সূত্রে টি এর সহগ ওমেগা দেওয়া আছে, ওমেগা ইজিক্যাল টু আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে 1734.04 পাই। আর ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি আবার কি বলো 2 পাই এফ। তাহলে 2 পাই এফ সমান আমরা লিখতে পারি যে 1734.04 কি পাই। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি
এবং ক্যালকুলেশন করে যদি F1 এর মানটা F এর মানটা যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে 867.12 হার্টজ। খেয়াল করো এই কম্পাঙ্কটি আমরা নির্ণয় করলাম হচ্ছে কোন তরঙ্গ থেকে, Y2 থেকে। সুতরাং Y2 থেকে নির্ণয় করা কম্পাঙ্ক যদি আমরা F2 দ্বারা প্রকাশ করি তাহলে দেখো প্রথম তরঙ্গের কম্পাঙ্ক F1 আমরা পেয়েছি কত 859.84, আর দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক আমরা পাইলাম কত 867.12। তাহলে প্রথম তরঙ্গের কম্পাঙ্কর চেয়ে দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্কের মানটা বড়, অর্থাৎ F2 গ্রেটার দেন হচ্ছে কি F1। আমরা জানি যে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা n হচ্ছে বড় কম্পাঙ্ক মাইনাস হচ্ছে কি ছোট কম্পাঙ্ক, অর্থাৎ আমরা F2-র মান বসাতে পারি কত 867.12 মাইনাস F1 এর মানটা কত বসাতে পারি 859 কত আসলো 84। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তাহলে বিট সংখ্যা আসে হচ্ছে 7.28 ইজ ইকুয়াল, আমরা লিখে দেব হচ্ছে কি 7। এখন কথা হচ্ছে কেন 7 লিখ, বিট সংখ্যা সাধারণত পূর্ণ সংখ্যা হয়, 0.5 এর যদি নিচে যায় তাহলে আমরা কি আগের পূর্ণ সংখ্যাটি ধরবো, 0.5 এর পরে গেলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা ধরবো। তাহলে এখানে Y1 এবং Y2 দুটি তরঙ্গ উপরিপাতনের ফলে যে বিট হচ্ছে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা n, এই অ্যান্সারটি হবে কয়টি 7টি। কয়টি অ্যান্সার হবে 7টি। তার মানে প্রয়োগমূলক বলছে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট নির্ণয় করো, তাহলে অ্যান্সার হবে 7টি। ওকে, এখন আমরা উচ্চতার দক্ষতা সমাধান করব। দেখো উচ্চতার দক্ষতাতে দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত হবে কিনা তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে যাচাই করো। দেখো এখানে তরঙ্গ কিন্তু দুইটা দেওয়া আছে, যদিও মাধ্যম একটাই, একটা Y1 আর একটা হচ্ছে কি Y2। বলছে এই দ্বিতীয় তরঙ্গটি পরিবেশের জন্য হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত কিনা। তো আমরা এই দ্বিতীয় তরঙ্গটির তীব্রতার লেভেল নির্ণয় করব এবং এই লেভেলের মান বের করার পরে আমরা সিদ্ধান্ত নিব এইটা হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত হবে কি না। তাহলে দেখো আমরা যদি দ্বিতীয় তরঙ্গটি সমীকরণটাকে লিখে নিই, দ্বিতীয় তরঙ্গের সমীকরণ দেওয়া আছে হচ্ছে Y2 সমান কত 0.25 10 ইনভার্স 2 সাইন 110, দেখো 15.764 পাই টি মাইনাস 16.764 পাই টি মাইনাস 0.15x। এর আগে আমরা প্রয়োগমূলক করার সময় তোমাদের বলেছিলাম যে এখানে এই সাইন আর ব্র্যাকেটের মধ্যে যে সহগটি থাকবে এটা আমরা ভিতরে গুণ করে দিই। যদি আমরা গুণ করে দিই তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারবো যে Y2 সমান 0.25 10 ইনভার্স 2 সাইন, দেখো এই যে 15.764কে যদি আমরা 110 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের আসবে 1734.04, আসবে হচ্ছে 1734.04 পাই, তো আগে থেকে আসছে এবং 110 এবং কি 0.15টা যদি আমরা গুণ করি তাহলে 16.5x। দেখো একটি আদর্শ অগ্রগামী তরঙ্গ সমীকরণের মতো হয়ে গেছে। একটা সূত্র লিখে নিই যে আদর্শ অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = a sin omega t minus 2 pi by কি lambda into x।
দেখো তোমরা বলতে পারো যে তীব্রতার লেভেল নির্ণয় করবো, সেক্ষেত্রে তরঙ্গ অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কেন লিখছি? তীব্র লেভেলের সূত্র দুইটা ছিল, একটা ক্ষমতা দিয়ে আর একটা হচ্ছে কি বিস্তার, কম্পাঙ্ক, বেগ, মাধ্যমের ঘনত্ব দিয়ে। এই বিস্তার, কম্পাঙ্ক, বেগ এগুলো বের করার জন্য কিন্তু আমরা এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি তুলনা করো, দেখো বিস্তার কত পাবো আমরা? বিস্তার এর সমান আমরা পাবো, দেখো বিস্তার এর সমান আমরা কত পাই? 0.2510 ইনভার্স 2 মিটার। সবগুলো রাশি কিন্তু এসআই এককে দেওয়া আছে, এই জন্য আমরা মিটার লিখে ফেললাম। এবার খেয়াল করো যে টি এর সহগ যদি আমি কম্পেয়ার করি, দেখো টি এর সহগ ওমেগা, আর এখানে টি এর সহগ কত আছে? 1734.04 পাই। এখান থেকে আমরা কম্পেয়ার করলে আমরা কম্পাঙ্ক পাই গ হতে দেখো তো এই প্রয়োগমূলকে আমরা কিন্তু দ্বিতীয় তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করেছিলাম এবং সেটা আসছিল হচ্ছে কি 867 কত 12 কি হার্টজ। এইবার আমরা দেখো এক্স এর সহগ কম্পেয়ার করতে পারি। এখানে এক্স এর সহগ কত আছে সূত্রে? 2 পাই বাই কি ল্যামডা, আর এখানে এক্স এর সহগ কত আছে দেখো 16.5। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ল্যামডা সমান পাই আমরা 0.38 কি মিটার। দেখো তাহলে আমরা যদি বেগ বের করে ফেলি, বেগ ভি ইকুয়াল আমরা জানি এফ ল্যামডা। এফ এর মান কত? 867.12, আর ল্যামডার মান কত পেলাম? যে 0.38। তাহলে বেগটা পাই আমরা হচ্ছে 329.5 মিটার পার কি সেকেন্ড। এইবার আমাদের তীব্রতা নির্ণয় করে নিতে হবে। দেখো আমরা তীব্রতা নির্ণয় করার সূত্র আমরা জানি, তীব্রতা I ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এই স্কোয়ার রো ভি। উল্লেখ্য যে মাধ্যমের ঘনত্ব রো কিন্তু দেওয়া আছে। দেখো মাধ্যমের ঘনত্ব রো এর মান কত দেওয়া আছে? যে 1.29। আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, 2 পায়ের মান কত 3.14, এফ এর মান হচ্ছে 867.12, এর মান কত দেখো 0.25 10 ইনভার্স 2। এই তিনটাই কিন্তু স্কোয়ার, খেয়াল করছো? এই তিনটাকে স্কোয়ার দিয়ে দিলাম, তিনটার মান বসিয়ে, তারপরে রোর মান যেন কত? রোর মান হচ্ছে 1.29, আর ভির মান কত পেয়েছি আমরা? 329 কত 5। দেখো এই টোটাল মানগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই শব্দের তীব্রতা I ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3.97 10 টু দি পাওয়ার কি 4, আর তীব্রতার একক যেন কি ওয়াট পার মিটার স্কয়ার। এখন বলছে যে উপযুক্ত কিনা হাসপাতালের পরিবেশের জন্য এই দ্বিতীয় তরঙ্গটি দ্বারা সৃষ্ট শব্দ উপযোগী কিনা। তাহলে আমাদের তীব্রতার লেভেল বের করতে হবে। আমরা জানি তীব্রতার লেভেল বিটা ইজিক্যাল টু 10 লগ I ডিভাইডেড বাই হচ্ছে কি I নট। I নট হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতার মানটা মুখস্থ রাখতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো যে প্রমাণ তীব্রতার মান কোনো সময় দেওয়া থাকতেও পারে, কোনো সময় কি নাও থাকতে পারে। প্রমাণ তীব্রতা আমরা এখানে লিখেই নিই 10 ইনভার্স কত 12 ওয়াট পার কি মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, দেখো যে 10 লগ আয়ের মানটা আমরা কত পাইলাম 3.97 10 টু দি পাওয়ার কত 4, আর প্রমাণ তীব্রতা কত দেখো I নট এখানে লিখে নিয়েছি। প্রমাণ তীব্রতার মান হচ্ছে 10 ইনভার্স কত 12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তীব্রতার লেভেল পাবো আমরা দেখো 165.98 ডেসিবেল। দেখো এই মানটা কিন্তু আমাদের যে সহনীয় যে তীব্রতা লেভেল 120 ডেসিবেলের চেয়ে কি বড়, 120 ডেসিবেলের চেয়ে বড়। সুতরাং
এই দ্বিতীয় তরঙ্গ দ্বারা সৃষ্ট শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযোগী নয়, কারণ এইটা মানুষের কানের জন্যে বেদনাদায়ক একটি কি শব্দ। সুতরাং আমরা দেখলাম যে এই যশোর বোর্ড 2017-তে এই সৃজনশীলটি সলিউশন করে ঘতে দেখলাম যে দ্বিতীয় তরঙ্গটি যে শব্দ সৃষ্টি করবে তার তীব্রতার লেভেল মানুষের কানের সহনীয় পর্যায়ে অতিক্রম করে যায়। এই জন্যে আমরা বলবো যে এই দ্বিতীয় শব্দটি বা দ্বিতীয় তরঙ্গটি যে শব্দ সৃষ্টি করবে সেই শব্দটি হাসপাতালের পরিবেশের জন্যে উপযোগী নয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। নেক্সটে কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।